সকাল সকাল ঘুম ভেঙে বিছানা খালি পেল অয়ন। বাঁ পাশটা পুরো ফাঁকা পড়ে আছে, ঘরে কোথাও ইউষা নেই। এত ভোর ভোর কবে থেকে উঠতে শিখলো মেয়েটা? অয়ন শোয়া থেকে বসতে গেল, টের পেল ওর বাঁ হাত অবশ, ব্যথায় নাড়ানো যাচ্ছে না। কিসের ব্যথা এটা? ভাবতে গিয়ে মনে পড়লো কালকের কথা। ও তবে সারা রাত ইউষাকে বুকে নিয়ে ঘুমিয়েছে, কিন্তু অয়নের ঘুম তো এত ভালো না। এমনি সময় এক মাথায় শুলে সকালে নিজেকে আবিষ্কার করত খাটের অন্য মাথায়। সেই ছেলে এত বড় রাতটা একভাবে পার করে দিল। এত নিশ্চিন্তে শেষ কবে ঘুমিয়েছিল অয়ন? না, ঠিক মনে পড়ল না। তবে কি ভেবে মাথা নুয়ে হাসলো একটু। তখনই বাইরে পায়ের শব্দ শোনা গেল। এদিকেই আসছে কেউ। অয়ন ঠিকঠাক হয়ে বসলো সাথে সাথে। ইউষা ঘরে ঢুকেছে, পরনে তাঁতের শাড়ি, শুকনো হলুদের মতো রং, সাথে হাফ হাতার ব্লাউজ, মাথায় গামছা পেঁচানো। কফি এনেছে, স্নিগ্ধ পাপড়ির মতো দুই ঠোঁট টেনে বলল, গুড মর্নিং। অয়ন আবিষ্কার করলো ইউষার দিকে তাকাতে ওর কেমন কেমন লাগছে, একটু নার্ভাস কিংবা অনেকটা জড়তা। চোখ না মিলিয়ে ছোট করে বলল, গুড মর্নিং। ইউষা এগিয়ে আসে, কফির মগ বা পাশে রাখতেই মুখটা ডান দিকে ফিরিয়ে নিল অয়ন। ইউষা আবার মগটা ওর সামনে দেওয়ার জন্য ডান দিকে গিয়ে দাঁড়ালো। অয়ন তড়িৎ মুখ ফিরিয়ে আনলো বামে। ও খেয়াল করলো, কিছু বিভ্রান্ত হয়ে বলল, কি হয়েছে অয়ন ভাই? কই তোমার কফি? 2 চামচ চিনি খাও না, দেখো তো ঠিক আছে কিনা। অয়ন না তাকিয়ে মগ হাতে নিল, চুমুক দিয়ে চারপাশে চোখ রেখে বলল, তুই বানিয়েছিস? হ্যাঁ, দরকার ছিল না, ঘরেই তো টি কর্নার আছে। আমি উপরে আসছিলাম, ভাবলাম নিয়ে আসি, কিন্তু তুমি এরকম করছো কেন? অয়ন সেই এদিক ওদিক চেয়েই বলল, কি করছি? ইউষার একটু মন খারাপ হলো, কিন্তু আর ঘাটল না অয়নকে। চুপ করে পাশ কাটিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। পাতলা গামছার আড়াল থেকে মুক্ত করলো ভেজা চুল। মুহূর্তে তরবর করে তা ছড়িয়ে পড়ল পিঠের নিচে। ইউষার সামনে চুল এনে গামছা দিয়ে মুছতে মুছতে পেছনে ছুঁড়ে মারতেই পানির ফোঁটা ছিটকে অয়নের মুখে গিয়ে লাগলো। চোখটা খিঁচে নিয়ে আবার খুলল সে, চাইলো ঘাড় ঘুরিয়ে। একটা চিকন বাঁকানো কোমরের সঙ্গে দুলতে থাকা চুলের গোছা নড়ছে। হাত নাড়াতে নাড়াতে ফাঁক গলে উকি দিয়েছে মসৃণ পেট। অয়ন চোখ সরিয়ে নিল। কেমন অস্থির হাবভাব নিয়ে কফিতে ঠোঁট ছোঁয়াতে গেল, জিভে ছ্যাঁকা লাগলো অমনি। মৃদু শব্দে উফ করে উঠল সে। ইউষা চমকে পিছু ফিরে বলল, কি হয়েছে? অয়ন বিব্রত হয়ে পড়ল। খুব ব্যস্তভাবে বলল, কিছু না, নিচে কে কে আছে? মেজ ভাইয়া বাদে সবাইকে দেখলাম। চটজলদি উঠে দাঁড়ালো ছেলেটা, কফি নিয়েই নিচে যাবে বলে। ওকে দরজা অবধি যেতে দেখে ইউষা চোখ ফিরিয়ে আনলো, মন দিল নিজের কাজে। মাথা নাড়াতে গিয়ে বিড়বিড় করলো, ব্যাঙের ঘাড়টা এত ব্যথা করছে? কিন্তু শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল অয়ন, কপালে ভাঁজ ফেলে বলল, ব্যথা কেন? না ওই। আমতা আমতা করার মাঝেই অয়ন এগিয়ে আসে, সামনে দাঁড়ায়, চোখ মুখে ডাক্তারি পেশাদারিত্ব ফুটিয়ে বলে, কোথায় ব্যথা দেখি? ইউষার মুখ শুকিয়ে গেল। ঘাড়ের ডান পাশটা দেখালো দোনামোনা করে, আঙ্গুল আলতো বসিয়ে ঘাড়ের পেছনের পেশি ছুতেই ব্যথায় ইস করে উঠল মেয়েটা। অয়ন বলল, এখানে? ঘাড় অনেকক্ষণ একভাবে উঁচু করে রাখলে এখানকার ছোট ছোট নার্ভে টান লাগে, তখন পেছনের পেশিতে ব্যথা হয়। উঁচু করে রেখেছিলি? ইউষা বোকা বোকা হাসলো। মনে হয়। মেয়েটার ওই হাসিতে অয়নের চোখের দৃষ্টি পাল্টে গেল হঠাৎ। কি যেন ভাবলো সে, বুঝলো অনেক কিছু। জিজ্ঞেস করলো শান্ত গলায়, রাতে ঘুমাসনি? ইউষা হকচকিয়ে বলল, হ্যাঁ ঘুমিয়েছি তো, ঘুমিয়েছি। মিথ্যে বলছিস কেন? আমাকে দেখছিলি তাই তো? ইউষার চেহারার রং বদলে যায়, রক্ত সরে সাদা দেখায় মুখটা। মাথা নুইয়ে নিতেই কথাবার্তা খুইয়ে ফেলল অয়ন। দুপল থম ধরে চেয়ে রইল, পরপর ফোঁস করে শ্বাস ফেলে ড্রয়ার হাতিয়ে ঔষধ বের করলো। ইউষার সামনে রেখে সেই না তাকিয়েই বলল, এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পর। তারপর উত্তরের আশায় না থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল বাইরে। থানার পরিবেশ শান্ত, চেঁচামেচি বা হৈহুল্লোড় নেই, পুরোদস্তুর ব্যস্ততা। তবে এই কেস ওই কেস, এই ক্লু সেই ক্লু নিয়ে সবার যেন হিমশিমে দশা।
বসা। স্বার্থ একটা ফুটেজ চেক করছিল, পাশে দাঁড়িয়েছিলেন শরীফ। দুজনের চোখ যখন মনিটরে, পুলিশের আরেক কর্মী দরজায় এসে দাঁড়ালেন, সালাম ঠুকে বললেন, স্যার, জনাব জামিল এসেছেন। স্বার্থ অবাক হলো বটে। জামিল দেশে এলো কবে? ভ্রু কুঁচকে হাত ঘড়ি দেখলো এক পল, বলল, পাঠিয়ে দাও। স্ক্রিন পজ করতেই শরীফ বললেন, তাহলে স্যার আমি আসি, আপনারা কথা বলুন। যাও। স্বার্থ চেয়ারে পিঠ ছাড়তেই ওপাশ থেকে ভেতরে এসে দাঁড়ালো জামিল। শরীফ যাওয়ার সময় সালাম দিয়ে হ্যান্ডশেক করে গেল। স্বার্থ তুষির বিয়ের দিনই দুজনের বেশ ভাব হয়ে গেছে। উনি যেতেই জামিল প্রফুল্ল চিত্তে বলল, কি রে, কেমন আছিস? খুব মিস করছিলি মনে হয়। এত কল মেসেজ, দারোয়ান আবার বললেন বাড়িতে লোক এসেছিল, ব্যাপার কি? হ্যাঁ। বলতে বলতে চেয়ার টেনে বসতে গেল। স্বার্থ ব্রুকুসকে বলল, কে আপনি? অমনি থতমত খেয়ে দাঁড়িয়ে গেল জামিল। সরি, চিনতে পারছি না। সেন্ট্রি, এটাকে বের করো তো। চেঁচানো শুনে জিভ কাটলো জামিল। অসহায় গলায় বলল, এমন কিডনি পুড়িয়ে দেওয়া ইয়ার্কি করিস না ভাই। এমনি জেল হাজত ভয়ের জায়গা। তুই আবার না চেনার ভান করলে আমি তো বিপদে পড়ে যাব। স্বার্থ শক্ত মুখে চুপ করে রইল। ও ঠোঁট উল্টে বলল, রেগে আছিস কেন? কি আশা করেছিলি এইভাবে উধাও হবি আর আমি তোকে আপ্যায়নের জন্য ডালা সাজাতে বলবো? এমন না বলে কয়ে লাপাত্তা হওয়া মানুষদের কি বলে জানিস? জামিল সহসা বলল, লাপাত্তা লেডিস। স্বার্থ রেগেছিল, কিন্তু হেসে ফেললো এবার। ও হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, হাসলি। আমি ভাবছিলাম তোকে কিভাবে ম্যানেজ করব। সো সরি, আমি বলে যেতে পারিনি। এত আর্জেন্ট কোথায় গিয়েছিলি? আর বলিস না, শনিবার হঠাৎ আমার এক কলিগ মেসেজ দিলেন আমি যে প্রজেক্ট শেষ করে এলাম, যেটা পাবলিশ হওয়া বাকি, সেটার ক্রেডিট নাকি অন্য কেউ পাচ্ছে। মাথা গরম হলো। সন্ধ্যার ফ্লাইট ধরে ছুটলাম সাথে সাথে। আর বাকিরা? বাড়ি তো খালি ছিল শুনেছি। তাই নানুকে নিয়ে মামা গ্রামে গিয়েছিলেন নানার কবর দেখতে। তোর লোক বোধহয় সেই সময় গিয়েছিল। ও, এবার বল, কোনো সিরিয়াস ইস্যু? বিয়ের কথা হচ্ছিল, তোর খোঁজ না পেয়ে লোক পাঠালাম, জানলাম পুরো বাড়িতেই কেউ নেই। বিয়ে কার? তোর? কবার বিয়ে করব? অয়নের ছিল। জামিল চমকে বলল, হ্যাঁ, কবে ঠিক হলো? কার সাথে হলো? সেসব বলবো বলেই তো এত খোঁজ। চাচু তোদের পুরো ফ্যামিলিকে জানাতে বলেছিলেন। জামিল আফসোসে ফেটে পড়ল যেন, মন খারাপ করে বলল, আরে রে, এটা হলো কিছু? অয়ন পুচকে ছেলেটাও বিয়ে করে ফেলেছে। আমি তো ভাবিনি ও এত জলদি মুভ করতে পারবে। কি যে চিন্তা হচ্ছিল ছেলেটার জন্য। মনে মনে ভেবেছিলাম ও যেদিন ও বিয়ে করবে খুশিতে আমি নাচবো ভাই। ও শালিদের সাথে কোমর দুলিয়ে দুলিয়ে নাচবো। কিছু হলো না তো। স্বার্থ বিড়বিড় করে বলল, দিবা স্বপ্ন? কেন, শালি নেই? আছে, কিন্তু সেটা আমার জন্য। জামিলের ভ্রু দুটো বেঁকে গেল এবার। সিরিয়াস চোখে বলল, মানে কি বলতো? অয়নের সাথে কার বিয়ে হয়েছে? ইউসার। এই এক ঘোষণায় এতক্ষণের সব উচ্ছ্বাস ফুর্তি দপ করে নিভে গেল তার। সদ্য হাস্যোজ্জ্বল মুখে একটা বিশদ কালো মেঘের ভেলা এসে বসলো, অস্পষ্ট আওড়ালো। ইউসার? স্বার্থের চোখ ছোট হয়ে যায়, খেয়াল করে বন্ধুকে। জামিল দুপল থমকে থেকে হেসে ফেলল হঠাৎ। ওই মাথা নাড়তে নাড়তে হাসিটা দেখে স্বার্থ সোজাসুজি বলল, ডিড ইউ লাইক ইউসা? জামিল চোখ তুলে চাইল, দৃষ্টিতে ভয় নেই, নিঃসংকোচ বলল, স্টিল আই ডু। স্বার্থ তাজ্জব হয়ে বলে, এর মানে পার্টিতে ওটা মজা ছিল না? না, আমি ওকে পছন্দ করতাম। জামিল শ্বাস ফেলল, ফের বলল, দেশে আসার কথা তো অনেক দিন ধরেই হচ্ছিল। নানু বারবার বলেছিলেন একবার এসো, মরার আগে তোমাকে দেখে যাই। আবার তুইও বললি, চলে এলাম। সেদিন তোদের বাড়ি গিয়েই আমার নজর সবার প্রথম পড়ল ইউসার দিকে। শান্ত নদীর মতো স্থির একটা মেয়ে। ভালো লেগেছিল। বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। ভেবেছিলাম ও রাজি হলেই তোকে জানাবো। রিজেক্ট করেছিল, রাইট? বলেছিল ও অন্য একজনকে ভালোবাসে। আমার অবশ্য আগেই একবার মাথায় এসেছিল, কারণ ইউসাকে দেখেই মনে হতো হেসেও যেন হাসছে না, চেহারায় কোনো স্ফূর্তি নেই, কিছু নিয়ে আপসেট খুব। এখন না বুঝলাম কেন। ও তাহলে অয়নকে ভালোবাসতো? স্বার্থ?
লাস্ট 5 ইয়ার্স। জামিল হতবাক চোখে বলল, কি বলছিস 5 বছর? এর মানে যে সময়টা অয়নের তুষির সাথে বিয়ের কথা চলছিল তখনও এসবও নিজের চোখে দেখছিল, নিজেই বিয়ের আয়োজন করছিল। এত শক্তি কারো হয়? স্বার্থ বলল, সত্যি বলতে আমিও অবাক হয়েছি। ওর ভাই হয়ে আমি তুষির দিকে কারো আর চোখও নিতে পারি না। সেখানে ও কিভাবে অয়নের পাশে তুষিকে নিয়েছিল? বিয়ের কথাটাও তো ইউসারই তোলা। বিয়ের শপিং করতেও সাথে গিয়েছিল, ধরে ধরে নিজের হাতে জিনিসপত্র কিনেছে। আর আমি সামান্য চুড়ি পরানোর জন্য মলের ম্যানেজার তুষির হাত ধরাতে থাপ্পড় মেরে বসেছিলাম। শি ইজ ডিফারেন্ট না? আফটার অল আমার বউয়ের বোন। জামিল হাসতে হাসতে চুপ করে গেল। স্বার্থ ওর হাতের ওপর হাত রেখে বলল, ডোন্ট বি আপসেট। বাড়ি যাবি? মা তোর কথা বলছিল। না রে, আর ইচ্ছে নেই। প্রপোজালের আগের মিনিট অবধি ইউসাকে নিজের ভেবেছিলাম। ও মানা করলেও মনে মনে একটু আশা রেখেছিলাম আমি। হয়তো যদি কোনোভাবে রাজি হয়, মন ঘুরে আসে, তাকে এখন আরেকজনের স্ত্রী হিসেবে দেখব। না ভাই, এই অল্প বয়সে আমি লটকে যেতে চাই না। এনিওয়ে, লাঞ্চ করবি তো? সার্থক বুঝলো জামিল কথা কাটাচ্ছে, লুকাচ্ছে তার খারাপ লাগা। মাথাও বেঁকে গেছে বোধহয়, না হলে সদ্য 12টা বাজে এখন। এই সময় লাঞ্চ করবে কেউ? তাও বলল চল।